আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা সবাই জানো গত পরশু দিন 26 তারিখে তোমাদের এইচএসসি 2021 ব্যাচের অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হয়েছে। কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে প্রচণ্ড ভীতি, প্রচণ্ড কিউরিওসিটি, প্রচণ্ড না বোঝা অনেক কিছু কাজ করতেছে। সো এইখানে আমি তো আজকে তোমাদের যেটা করব যে মূলত এই অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে, কোন কোন সাবজেক্ট করতে হবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং লাস্টে আমরা ফিজিক্সের অ্যাসাইনমেন্টটার সমাধান করব। তো প্রথমে তোমরা যদি একটু দেখো যে তোমাদের টোটাল কয়টা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করতে হবে সেটা যদি দেখো, তোমাদের টোটাল সাবজেক্ট আছে 4টা: ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। এই দুইটার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট করতেই হবে, এর ভিতরে আর কোনো কাহিনী নেই। সমস্যা হলো যে আমাদের হায়ার ম্যাথ এবং বায়োলজি, তবে এইখানে মনে রাখবার যার যেটা মেইন সাবজেক্ট, মানে যেটা ফোর্থ সাবজেক্ট সেটা বাদ। ধরো তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়ে থাকে তাহলে বায়োলজি বাদ, এটা অ্যান্সার করতে হবে। আবার তোমার ফোর্থ সাবজেক্ট যদি হায়ার ম্যাথ হয়ে থাকে তাহলে এইটা বাদ, এটা অ্যান্সার করতে হবে। টোটাল মিলে তোমাকে 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে হবে। এখন তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এইখানে মূলত 2টা সপ্তাহের অ্যাসাইনমেন্ট আছে, 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট আছে, 4টা অ্যাসাইনমেন্ট আছে। তার মধ্যে প্রথম সপ্তাহে তোমাদের ফিজিক্সের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কেমিস্ট্রির একটা অ্যাসাইনমেন্ট, এই মিলে টোটাল 2টা অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে তোমাকে জমা দিতে হবে। এখন জমা দেওয়ার প্রক্রিয়াটা এক এক কলেজে এক এক রকম। কোনো কোনো কলেজে প্রত্যেক সপ্তাহে নিবে, কোনো কোনো কলেজে আবার 4টা 5টা অ্যাসাইনমেন্ট একবারে করে জমা নিবে। সো এটা কলেজের উপর ডিপেন্ড করবে, এটা তোমরা সংশ্লিষ্ট কলেজের সাথে যে আলোচনা করে নিবা তোমরা কীভাবে কী জমা দিবা। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাসাইনমেন্টের একটা প্রিলিমিনারি ধারণা। সো আমরা এখন ফিজিক্স অ্যাসাইনমেন্টটা সলভ করব। যদিও তোমাদের নোটিশে কিন্তু অনেক বারবার করে বলে দেওয়া আছে যে কোনোভাবেই নকল বা কোনোভাবে অসৎ উপায়ে কপি এগুলো কিছু করা যাবে না। সো আমি তোমাদের সেভাবেই পড়াবো, আমি তোমাদের একটু বুঝাই দেবো যে কিভাবে করতে হবে। তোমরা এখান থেকে বুঝে নিজের মধ্যে লিখে ফেলবা, কেউ কারোটা কপি করবে না, কপি করলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। সো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্ট, ফিজিক্সের যে অ্যাসাইনমেন্ট 1 নম্বর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা মূলত ভেক্টর অধ্যায় থেকে দেওয়া হয়েছে। সো তোমাদের অ্যান্সার করার সময় প্রশ্ন তুলতে হবে না, জাস্ট ক নম্বর দিয়ে এভাবে অ্যান্সার লেখা শুরু করবা। তো ক নম্বরে যে প্রশ্নটা বলছে সেটা বলছে যে উদ্দীপকে 2টা বিন্দুর কথা বলে দেওয়া আছে, একটা পি বিন্দু বলে দেওয়া আছে, একটা কিউ বিন্দুর কথা বলে দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন যেটা বলছে যে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা লেখো, আর পি কিউ, এই পি এবং কিউ দুটি বিন্দু দিয়ে তুমি যে ভেক্টর বানাইতে পারবা সেই ভেক্টরের সমান্তরাল ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রশ্নে আমি একটু দেখি যে পি বিন্দুটা যেটা দেওয়া আছে 3 -4 5 এবং কিউ বিন্দু দেওয়া আছে 2 -1 +1। আমাদের এই 2টা বিন্দু প্রশ্নে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা লিখব এই যে বিন্দু দেওয়া আছে বিন্দুর সাপেক্ষে 3i, তারপরে -4 আছে, -4j +5k। এই বিন্দুগুলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মান নির্দেশ করে। সো 3i 4j +5k, এটা আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা একটা অ্যান্সার। একইভাবে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টরও নির্ণয় করতে পারবো। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হবে, এটা প্রশ্নে চাই নাই, বাট আমাদের পি কিউ নির্ণয় করার সময় এই যে পি কিউ ভেক্টর এটা নির্ণয় করার সময় এটা আমাদের প্রয়োজন হবে। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হলো 2i - j +k, এটা আমাদের কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন যদি পি কিউ বিন্দুটা যদি বের করতে চাই তাহলে পি কিউ বিন্দু বের করার নিয়ম হলো কিউ ভেক্টর থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, শেষেরটা থেকে আগেরটা বিয়োগ, কিউ থেকে পি বিয়োগ দেবো। তাহলে কিউ ভেক্টরটা কী ছিল? 2i - j +k -3i -4j +5k। কিউ লিখলাম মাইনাস পি লিখলাম, এই দুইটার বিয়োগফল করে আমরা যেটা পাবো আমি একবারে বসাই দিচ্ছি। বিয়োগফল করে পাবো আমরা -i +3j -4k। এটা হলো আমাদের পি কিউ বিন্দু, সরি পি কিউ ভেক্টর। বাট প্রশ্নে কিন্তু পি কিউ ভেক্টর চাই নাই, প্রশ্নে চাইছে পি কিউ ভেক্টরের
সমান্তরাল ভেক্টর। সো পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর হবে, আমরা জানি একক ভেক্টর নির্ণয় করার কি, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের যদি মান দিয়ে ভাগ দেয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। আর শুধু একক ভেক্টরও যা, সমান্তরাল একক ভেক্টরও তাই, কারণ নর্মাল একক ভেক্টরের দিক যেদিকে, সমান্তরাল একক ভেক্টর দিকও সেদিকেই হয়। তাই ওই ভেক্টরকে জাস্ট আমি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দেবো। তাহলে পি কিউ ভেক্টরটা কী ছিল আমাদের? পি কিউ ভেক্টর হলো -i প্লাস 3j মাইনাস 4k। এটা আমাদের পি কিউ ভেক্টর। আমি নিচে কী করবো? এই ভেক্টরের মান দিয়ে ভাগ দেবো। মান বের করার নিয়ম হলো i এর সহগের উপর স্কোয়ার যোগ j এর সহগের উপর স্কোয়ার যোগ k এর সহগের উপর স্কোয়ার। -i প্লাস 3j মাইনাস 4k ডিভাইড বাই √9 16 26। এটা আমাদের সেকেন্ড অ্যান্সার। এটা আমাদের পি কিউ সমান্তরাল ভেক্টর। এই ছিল আমাদের ক নম্বর অ্যান্সার পুরোটা। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, এখন আমরা খ নম্বরে প্রবেশ করব। এটা মুছে দিচ্ছি। খ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে পি কিউ ভেক্টর যদি কোনো ত্রিভুজে সন্নিহিত বাহু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পিটা যেটা আমরা ক নম্বরে যেটা লিখছিলাম, পিকে আমরা লিখছিলাম হলো 3i মাইনাস 4j প্লাস 5k, এবং কিউ ছিল হলো 2i মাইনাস j প্লাস k। ওকে, এই ছিল আমাদের পি এবং কিউ। প্রশ্ন বলছে পি এবং কিউ যদি কোনো ত্রিভুজ, এই যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের সন্নিহিত বাহু মানে যারা একই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, এটা পি এবং এটা যদি কিউ হয় তাহলে সেটার ক্ষেত্রফল কত? তো এটা খুবই সিম্পল। আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা এমনিতেই এটা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী হবে? হাফ গুণন তাদের কি ক্রস গুণফল, পি এবং কিউ এর ক্রস গুণফল। ক্রস গুণফলের মান আমরা ক্রস গুণফল করে তার মান বের করার পরে তাকে হাফ দিয়ে গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা আগে ক্রস গুণফলটা নির্ণয় করি। পি ক্রস কিউ কীভাবে নির্ণয় করব? আই জে কে, যেহেতু প্রথমে পি লিখছি তাই পি এর সবটা আগে লিখবো 3 মাইনাস 4 5 2 মাইনাস জে 2 মাইনাস 1 1। এখন এখানে একটা কাজ করতে পারো, তোমরা বলতে পারো যে ভাই আপনি পি ক্রস কিউ নিলেন, আমি যদি কিউ ক্রস পি নেই তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে একই জিনিসই পাবো, দিক আলাদা পেলেও আমরা তো আমাদের দরকার মান। সো কিউ ক্রস পি করেও যে মান পাবো, পি ক্রস কিউ করেও একই মানই পাবো। তো এখন এখান থেকে আমরা যদি ক্রস গুণফল করি, আমি তোমাদের একটু একবারে মানটা বসাই। এখান থেকে আমরা একবারে যে মানটা পাবো i প্লাস 7j প্লাস 5k। ক্রস গুণফল করে আমাদের ফলাফলটা আসবে i ভেক্টর প্লাস 7j প্লাস 5k। এখন এই ভেক্টরের মান কি হবে? √i এর সহগের উপর স্কোয়ার, j এর সহগের উপর স্কোয়ার, k এর সহগের উপর স্কোয়ার। তাহলে 49 1 যোগ 49 যোগ 25, তার মানে কি √75, √75 মানে 5√3। ওকে, সো আমরা যদি এখন ক্ষেত্রফলটা বের করতে চাই, আমরা ক্ষেত্রফল লিখি, ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণন তাদের ক্রস গুণফলের মান। তাহলে তাদের ক্রস গুণফলের মান আমরা বের করছি কত? 5√3। সো এত বর্গ একক। এটাই অ্যান্সার। এটা ছিল আমাদের খ নাম্বার। লেটস মুভ টু দ্য গ নাম্বার। ওকে, ওকে, গ নম্বর প্রশ্ন যেটা বলছে আমাদের নতুন একটা ভেক্টর দেওয়া আছে আর,
আর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা একটু লিখি। ভেক্টর দেওয়া আছে হলো আই প্লাস 2j প্লাস -3k, এটা আমাদের আর দেওয়া আছে। আর পি তো আগেই দেওয়া ছিল, কত দেওয়া ছিল? পি দেওয়া ছিল 3i - 4j প্লাস 5k। কিউ আগেই দেওয়া ছিল 2i - j প্লাস k। প্রশ্ন বলছে যে একটা চিত্র দেওয়া আছে, আমি যে একটু চিত্রটা আঁকাই, জানি না পারবো কি। এই হলো আমাদের চিত্র, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখন এইখানে আমাদের প্রশ্নটা সূচিত করা আছে, এটাকে ও বলে দেওয়া আছে, ও এ বি সি। ও এ, এটাকে বি, এই কর্নারকে বলছে সি। দেন উপরে দেওয়া আছে, এটা দেওয়া আছে ডি, এটা দেওয়া আছে ই, এটা দেওয়া আছে এফ, এটা জি। এই আমাদের দেওয়া আছে। আর এইখান থেকে আমাদের এইটার উপর একটা দূরত্ব নির্ণয় করা আছে। এই দূরত্বটা হলো এইচ, দূরত্ব বলে দেওয়া আছে। উচ্চতা, এখান থেকে আমাদের একটা উচ্চতা বলে দেওয়া আছে। এখন প্রশ্ন বলছে যে এই পি কিউ আর যদি এই চিত্রে এই সামুদ্রিকে যদি 3টা বাহু বরাবর নির্দেশ করে, তাহলে এই সামুদ্রিকের আয়তন কত হবে? মানে সামুদ্রিক যারা আমি ঘনকের মতো একটা বক্সের মতো যদি বানাই, তাহলে তার আয়তন কত হবে? তাহলে আমরা একটু ওজি, যেটা ও জি, আমি সেটাকে কি ধরি? পি। আচ্ছা, যেটা ও এ, আমি সেটাকে কি ধরি? কিউ। যেটা ও সি, আমি সেটাকে কি ধরবো? আর। এটা ধরি। এখন সামান্তরিকের যে আয়তন নির্ণয়ের সূত্র, সামান্তরিকের আয়তন নির্ণয়ের সূত্রটা হলো সামান্তরিকের আয়তন নির্ণয়ের সূত্রটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল গুণন উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলকে আমি যদি উচ্চতা দিয়ে গুণ দিই, তাহলে কি পাবো? আমি তার আয়তন পাবো। তাহলে এই চিত্র অনুযায়ী আমি ধরি যে ও এ বি সি আমার সেই সামান্তরিক। এই সামান্তরিক আমি কি ধরি? ও এ বি সি, ও এ বি সি। এই সামান্তরিকের যদি ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল দরকার, তার সাথে আমার কি দরকার? উচ্চতা দরকার। প্রশ্নে যদি উচ্চতা এইচ দেওয়া আছে, বাট সমস্যা হলো এইচের মান দেওয়া নাই, তাই আমাদের এইচের মানটা আবার নির্ণয় করতে হবে। তাহলে ও এ বি সি সামান্তরিক আমি কীভাবে নির্ণয় করতে পারবো? ও এ বরাবর কিউ কাজ করতেছে, ও সি বরাবর কি আর কাজ করতেছে, কিউ ভেক্টর এদিকে কাজ করতেছে আর ভেক্টর। তাহলে আমি যদি একটা সামান্তরিকের 2টা বাহু যদি জানি, তাহলে খুব ইজিলি তাদের ক্রস গুণফলের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? কিউ ক্রস আর, তাদের মান গুণন কি করতে হবে? উচ্চতা। তাহলে আমি যদি কিউ ক্রস আর যদি এখান থেকে করি, এই যে কিউ আই জে কে লিখলাম, এই যে কিউ এর মান 2, জে এর সহগ -1, আর এর সহগ +1। আর এর জন্য আমার যে মানটা দেওয়া আছে 1, জে এর সহগ 2, কে এর সহগ -3। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাবো i + 7j + 5k। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা ঠিক আছে কিনা। ওকে, সো এখন আসো তাহলে আয়তন নির্ণয় সূত্র। তাহলে আয়তন কীভাবে করতেছি আমরা? ও এ বি সি, এটার আমরা কি বসাইলাম এখানে, তার ও এ বি সির ক্ষেত্রফল কিউ ক্রস আর গুণন উচ্চতা। এখন এই উচ্চতা আমরা কীভাবে নির্ণয় করব? দেখো, এই যে কিউ ক্রস আর আমরা যেটা করলাম, এটা কিউ, এটা কি আর। ক্রস গুণফলের ফলাফল অলওয়েজ কোন দিকে? উভয়ের লম্ব বরাবর। অলওয়েজ ক্রস গুণফলের ফলাফল তাদের উভয়ের লম্ব বরাবর। তাহলে এখানে কিউ আছে, এখানে আর আছে, তাহলে এটার ফলাফল অলওয়েজ লম্ব বরাবর হবে। এই যে এই বরাবর, এটা হলো আমাদের সেই কি কিউ ক্রস আর। আচ্ছা, আর এইখানে এই ভেক্টরটা আমার কী ছিল বলো তো? এটা ছিল ও জি ভেক্টরটা আমার ছিল পি। তাহলে এই ভেক্টর আমার হলো কি? পি। আমি যদি লম্ব বরাবর উপাংশটা বের করতে চাই, তাহলে এই ভেক্টরকে এই দিকের উপাংশ বের করতে হবে। এই ভেক্টরের লম্ব বরাবর উপাংশ বের করলেই আমি উচ্চতা পেয়ে যাব। এখন যে কোনো দিকে উপাংশ নির্ণয় করার সূত্র কি? যে দিক বরাবর উপাংশ বের করতে চাই, সেদিক বরাবর ওই ভেক্টরের cos θ। তাহলে যদি পি ভেক্টরে যদি লম্ব বরাবর উপাংশ বের করতে চাই, তাহলে এখানে ধরে নিই মধ্যবর্তী কোণ উৎপন্ন করছে বিটা, এটা ধরে নিছি আমরা। তাহলে এই পিকে যদি লম্ব বরাবর বের করতে চাই, তাহলে কি করতে হবে? পি cos বিটা।
সিম্পল, লম্ব বরাবর উপাংশ বের করলেই ওইটাই আমাদের কী হবে, উচ্চতা। আর কোনো ভেক্টরকে যদি কোনো একটা দিকে উপাংশ বের করতে চাই তাহলে তার cos থিটা করতে হয়। তাহলে এই দিক, এটাকে যদি আমি এদিক বরাবর উপাংশ বের করতে চাই তাহলে কী করতে হবে, পি কস বিটা। এখন দেখো আমরা একটা সূত্র জানি, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে এই একটা ভেক্টর কস থিটা, তাহলে আমরা কি লিখতে পারি, এটার ডট গুণফল। ধরে নিই এটা এ, এটা বি কস থিটা, তাহলে এ ডট বি। তাহলে দেখো এটাকে মনে করি এ, আর এইটাকে পিকে মনে করি কি বি, তারপরে কি আছে, কস থিটা আছে, কস বিটা। তাহলে এ বি কস থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে এ ডট বি, তাহলে এ মানে কি, কিউ ক্রস আর। এই যে কিউ ক্রস আর এর মান আমি এখানে বের করে রাখছি, আই প্লাস 7j প্লাস 5k বসাই দিলাম, ডট পি এর মান এখানে বসায় রাখছি। তাহলে আমি একটু আবার যদি রিক্যাপ করি যে আয়তন নির্ণয় সূত্র কি, আমার হলো সামান্তরিকের ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে আমার সামান্তরিকের ক্ষেত্রফল এই যে যেটাকে দাগ টানা আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব। এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, কিউ ক্রস আর তার মডুলাস মান গুণন উচ্চতা কি হবে, এই দিক বরাবর আমার আছে পি ভেক্টর। আমার যেহেতু আর একটা ভেক্টর আছে, ওই ভেক্টরকে কাজে লাগাই আমার উচ্চতা বের করতে হবে। তাহলে এই পি ভেক্টরকে যদি আমি জাস্ট তাদের লম্ব বরাবর যদি উপাংশ বের করি, এই পি ভেক্টরকে জাস্ট তাদের লম্ব করলে আমি কি পেয়ে যাবো, উচ্চতা পেয়ে যাবো। তাহলে কোনো ভেক্টরকে কোনো একটা দিকে উপাংশ বের করতে হলে সেই দিকের cos থিটা করতে হয়। তাহলে ধরে নিই মাঝখানে কোন বিটা বা থিটাও তুমি ধরতে পারো, তাহলে পি কস বিটা করলাম, এই ভেক্টরকে জাস্ট এদিকে নিলাম। তাহলে এখন এখান থেকে আমরা ডট গুণফলের সূত্র বসাতে পারি, তারপর দুইটার মান বসিয়ে দিলাম। এখন আমি ডট গুণফল করবো। ডট গুণফল করার নিয়ম হলো আই এর সহগ গুণন 3, জে এর সহগ গুণন 28, কে এর সহগ গুণন 25, তাহলে টোটাল মিলে 0। তাহলে আমাদের আয়তনটা কত আসলো, 0 ঘন একক। আচ্ছা, তার মানে পি, কিউ এবং আর এই তিনটা ভেক্টর দিয়ে আমার আসলে আয়তন নির্ণয় করা সম্ভব না। যদি আয়তন নির্ণয় করা সম্ভব হতো তাহলে তার আমাদের যে আয়তনটা সেটা কখনো 0 আসতো না। সো এটা করতে হবে, এই হলো আমাদের, এটাই অ্যান্সার, গ নম্বরের অ্যান্সার। হ্যাঁ, এইটা আরও একটা সিস্টেমে করা যায়, আমি সেটাও একটু আলোচনা করে দিই। এটা একটু যদি কারোর স্ক্রিনশট তোলা লাগে তুলে নাও। আর আমি যদি সেটা একটু আলোচনা করতে চাই, তখন আমাদের জাস্ট সিম্পল নিয়ম, পি কিউ, এই পি কিউ আর এই তিনটা ভেক্টর দিয়ে জাস্ট আমরা কী করবো, নির্ণয় করব। পি এর মান দেওয়া আছে যেমন এই যে 3 - 4 5, কিউ এর মান দেওয়া আছে কত 2 - 1 1, আর এর মান দেওয়া আছে 1 2 - 3। এইটাকে নির্ণয়তম করেও দেখবা কত আসবে, 0ই আসবে। এখন এই প্রসেসে করা যাবে না, অনেকেই আমি দেখছি এই প্রসেসে করছে, বাট এই প্রসেসে করলে করা যাবে, বাট সমস্যা একটা হলো যে আমাদের আসলে তাহলে চিত্রটার ব্যবহার লাগে না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের এখন যেহেতু এইসের কথা বলে দেওয়া আছে, উচ্চতার কথা বলে দেওয়া আছে, সো আমাদের আয়তনটা এমনভাবে নির্ণয় করা উচিত যেখানে আমাদের উচ্চতাটা ইউজ করব, ঠিক আছে। সো এর জন্য আমরা এই প্রসেসে আমি তোমাদের করে দিলাম, এই প্রসেসে অনেকেই করছে, তোমরা চাইলে করতে পারো, বাট এটা করা বেটার। আমরা এখন ঘ নম্বরে দেখি। ঘ নম্বরের প্রশ্নটা হলো, যেটা বলছে যে এবার একটি নদীর প্রস্থ হিসাবে পিকে গণনা করো, পিকে চিন্তা করো। এই পি ভেক্টর যেটা আমার ছিল, যে তোমার এরকম ছিল 3i - 4j প্লাস 5k, এটা আমার ছিল হলো তোমার পি ভেক্টর, ঠিক আছে। দেখি ঠিক লিখছি কিনা। হ্যাঁ, এইটাকে আমি কি গণনা করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে, ধরি এটা কত প্রস্থ। এখন ভেক্টরকে তো প্রস্থ করতে পারবো না, সো এটার মান বের করতে হবে। তাহলে এটা যদি আমি মান বের করি, পি ভেক্টরের মান কী হবে, √3² 4² 5², মানে 9 + 16 + 25 √50। ওকে, সো এটা আমাদের তাহলে নদীর প্রস্থ, মানে এরকম যদি আমাদের একটা নদী হয়, এটা যদি আমাদের একটা কি হয়, নদী হয়, তাহলে এই বরাবর হলো আমাদের পি। ওকে, সো সেকেন্ড যেটা বলে দেওয়া হয়েছে যে কিউকে নদীর স্রোতের বেগ, মানে কিউ আমার যেটা দেওয়া আছে
2i মাইনাস জে প্লাস কে। এটাকে আমি কি ধরবো? স্রোতের বেগ, স্রোতের বেগ ধরবো। তাহলে কিউ এর মানটাও যদি আমরা নির্ণয় করি, রুট ওভার 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার 4 যোগ 1 যোগ 1 রুট ওভার 6। তাহলে এটা হলো স্রোতের বেগ, মানে যদি মনে করি ধরি এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে এই দিক বরাবর যেটা সেটা হলো রুট ওভার 6। ওকে, এরপরে যেটা বলছে যে আর ভেক্টরকে কে নৌকার বেগ হিসেবে কল্পনা করো, যেটা আর ভেক্টর, যেটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে প্লাস আই প্লাস 2j মাইনাস 3k, এটা মানে আর দেওয়া আছে। এটাকে আমি কি ধরতে হবে? নৌকার বেগ ধরতে হবে, নৌকার বেগ ধরতে হবে। এবং তাহলে আর এর মান কত হবে? আর যদি আমরা মান বের করতে চাই, রুট ওভার 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে কত? রুট ওভার 14 সামথিং, 14 হবে। ওকে, আচ্ছা, প্রশ্নের যেটা বলছে সবচেয়ে কম সময়ে কি ব্যবস্থা গ্রহণ করলে নদীর এপার থেকে ওপার পৌঁছানো যাবে, মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাবে। এখন কি ব্যবস্থা গ্রহণ করলে নদীর এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা এইটুকু তো আমরা খুব ইজিলি দেখছি, আমাদের এইটুকু দরকার হবে না। আমি একটু মুছে দিই, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, তাহলে বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে কম সময়ে যেতে পারবে। এখন সময় নির্ণয়ের যে আমরা সূত্র জানি সেটা হলো, আমরা সময় নির্ণয়ের যেটা সূত্র জানি, সময় টি ইজ ইকুয়াল টু প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ গুণন সাইন আলফা। এখানে আলফা হলো স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাদের এইখানে যদি ন্যূনতম সময় যদি আমাকে বের করতে হয়, যদি টিকে কি হতে হয়, যদি টিকে ন্যূনতম হতে হয়, তাহলে যেহেতু প্রস্থ আর নৌকার বেগ কনস্ট্যান্ট, এটা আমি চেঞ্জ করতে পারবো না, অলরেডি তোমাদের প্রশ্নে এটা বলে দেওয়া আছে। তাহলে একমাত্র চেঞ্জেবল হলো সাইন আলফা। তাহলে সাইন আলফাকে কী হতে হবে? এটা যদি কম হতে হয়, সাইন আলফাকে কী হতে হবে? বৃহত্তম হতে হবে। কারণ যেহেতু একজনের কি ব্যস্তানুপাতিক, ওকে কম হতে হলে ও সবচেয়ে কম হতে হলে ওকে সবচেয়ে বেশি হতে হবে। তাহলে সাইন আলফাকে কী হতে? বৃহত্তম হতে হবে। এখন সাইন আলফার বৃহত্তম মান হলো 1, তাহলে আলফা যেগুলো কত? 90 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি সাঁতার দিই, নদীর এই পার থেকে ওই পার, তাহলে আমি সবচেয়ে কম সময় যেতে পারবো। এদিক দিয়ে সাঁতার দেবো, স্রোতের কারণে আমি এদিকে পৌঁছাবো। এটা আমাদের অ্যান্সার। টি ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে ন্যূনতম সময়ে পৌঁছানো সম্ভব। ন্যূনতম সময়ে পৌঁছানো সম্ভব। ওকে, সো এইটুকুই আমাদের অ্যান্সার। বাট তাও প্রশ্নে আরও কিছু তোমাকে করতে হবে। তোমাদের দেখবা অ্যাসাইনমেন্টের সাইডে একটা ছক দেওয়া আছে, মার্কিং ছক দেওয়া আছে। ওই ছকের ভিতরে তোমাদের সময়ও নির্ণয় করতে বলা হয়েছে। সো এই জন্য আমাদেরকে টাইমটা বের করতে হবে। টাইম ইজ ইকুয়াল টু প্রস্থ রুট ওভার 50, নিচে নৌকার বেগ আমাদের রুট ওভার 14 গুণন সাইন 90 ডিগ্রি। সো এখান থেকে অ্যান্সার আসবে দেখবো 1.889। অ্যান্সার চলে আসবে এত একক। সো এখানে একক লিখতে হবে, সেকেন্ড, মিনিট, আওয়ার এগুলো কিছু লেখা যাবে না, কারণ আমরা যেহেতু আসলে প্রশ্নে কোনো একক দেওয়া নাই যে এটা কিলোমিটার পার আওয়ার নাকি মিটার পার সেকেন্ড। সো এর জন্য শুধুমাত্র আমরা একক লিখবো, একক লিখলে বাট এটুকু লিখতে হবে, একক লিখতে হবে। তুমি চাইলে আরও একটা কাজ করতে পারো, লব্ধিটা নির্ণয় করে দিতে পারো। ধরো এই যে যদি এইদিকে যদি 6 রুট ওভার 6 বেগে যায়, লম্ব বরাবর যদি রুট ওভার 14 বেগে যায়, তাহলে লব্ধিটা তার মাঝখান বরাবর হবে। লব্ধি নির্ণয় সূত্র হলো তখন তোমাদের কি হবে? জাস্ট এই যে রুট ওভার 6 তার উপর স্কোয়ার, রুট ওভার 14 তার উপর স্কোয়ার, মানে কী হবে? রুট ওভার 20। এটা তোমাদের হবে লব্ধি এত একক। ঠিক আছে, এটা আমাদের প্রশ্নে চাই নাই, বাট আমাদের আনুষঙ্গিক কিছু আলোচনা করে দিতে হবে যাতে আমার নাম্বারটা বাড়ে। সেই ছিল আমাদের ঘ নম্বর।
এখন আমরা উঙ্গ নাম্বার দেখব। উঙ্গ নাম্বারে যেটা বলা হয়েছে, উঙ্গ নাম্বারে বলা হয়েছে যে সেই ন্যূনতম যে কম সময় তুমি ওই পাশে পৌঁছাবা সেই সময়টা কত। এটা আমরা অলরেডি ঘ নাম্বারে নির্ণয় করছি, টি ইজ ইকুয়াল টু √50 ডিভাইড বাই √14 sin 90 ডিগ্রি। ওই সেম কাজটা আমরা আবারও করব, এখান থেকে 1.889 একক আমাদের অ্যান্সার হবে। মানে ঘ নাম্বারে তুমি যে এই যে সময় নির্ণয় করছো এই জিনিসটা শুধুমাত্র জাস্ট সময়টা শুধুমাত্র আবারও করবা, তবে পি কিউ আর এগুলো আবারও নির্ণয় করবা, নির্ণয় করে সময় সূত্রটা লিখবা। এই যে ঘ নম্বরে আমি যে সূত্র লিখে দিছি যে টি ইজ ইকুয়াল টু উপরে প্রস্থ ডিভাইড বাই নৌকার বেগ গুণন সাইন আলফা পরিচয় দিবা আগেটার মতো। এই সূত্রের উপর 1 নম্বর আর এই অ্যান্সারের উপর আর 1 নম্বর, এই হলো 2 নম্বর। সাইডের সকেলে লিখেই দেওয়া আছে যে সূত্রের জন্য 1 নম্বর আর এটার জন্য 1 নম্বর, এটুকু লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবো। এটা 2 মার্কের একটা কোশ্চেন। সো এইটুকু আমাদের উঙ্গ। এখন যদি আমরা 6 নম্বরে প্রবেশ করি, ওকে, সে 6 নম্বরের প্রশ্নটা হলো এরকম যে ন্যূনতম সময় না, যদি আমি ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে চাই তাহলে আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, বেগ বা সময় কীভাবে চেঞ্জ হবে। ন্যূনতম দূরত্ব, এখন যদি এটা আমাদের নদী হয়, ঠিক আছে, আমাদের নদীর মধ্যে ন্যূনতম দূরত্ব কিন্তু এটা, এর থেকে লোয়েস্ট কোনো ডিস্টেন্স আর নাই, একদম 90 ডিগ্রি বরাবর যেটা কাজ করবে এটা আমাদের ন্যূনতম দূরত্ব। তাহলে তোমাকে যদি এই বরাবর যদি পৌঁছাতে হয় তাহলে অবশ্যই এই বরাবর রওনা দিতে হবে। যদি তোমাদের স্রোতটা এই দিক বরাবর কাজ করে তাহলে অবশ্যই এদিক বরাবর রওনা দিতে হবে। স্রোত তো এদিক বরাবর আছে, এদিক বরাবর যেটা আছে √6, এদিক বরাবর তুমি যেটা যাবে এটা √14। প্রশ্নে আমরা ঘ নম্বর প্রশ্ন থেকে পাইছি এদিকে √6 এদিকে √14, তাহলে এদিক বরাবর তুমি যদি রওনা দাও তাহলে লম্ব বরাবর পৌঁছাতে পারবা, সেটা তোমার জন্য ন্যূনতম দূরত্ব হবে। তাহলে ধরি এখানে আমাকে কত কোণে সাঁতার দিতে হবে, আলফা কোণে। তাহলে আমি যদি এই আলফাটা বের করি, আমরা জানি কি tan θ ইজ ইকুয়াল টু, সূত্র বসাবো। দেখো এটা সূত্রটা হলো লব্ধি এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধি কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে, √6 এর সাথে, তাহলে এখানে হবে √14 সাইন আলফা ডিভাইড বাই √6 যোগ √14 কস আলফা। মনে রাখবা এখানে যার সাথে কোণ উৎপন্ন করছে এখানে সে অনুপস্থিত, কোণের সাথে সে অনুপস্থিত থাকবে, সাইন বা কসের সাথে সে থাকবে না, অপোজিট যে বেগটা আছে সেটা হবে √14। তাহলে এখান থেকে আমি জানি কি tan 90 ডিগ্রি, tan θ মানে তো কত, tan মানে 90 ডিগ্রি মানে 1/0 ইজ ইকুয়াল টু √14 সাইন আলফা ডিভাইড বাই √6 যোগ √14 কস আলফা। সো আলটিমেটলি এখান থেকে বজ্রগ্রহণ করে দেখবো কস আলফা ইজ ইকুয়াল টু আসছে -√6 ডিভাইড বাই √14, এবং এখান থেকে আলফা নির্ণয় করে দেখবো 130.89 ডিগ্রি আসবে। তাহলে এটুকু আমাদের একটা অ্যান্সার, যদিও প্রশ্নে কোণ চাই নাই, বাট এটা আমাদের নির্ণয় করে দিতে হবে, কারণ তুমি এই 130.89 ডিগ্রিতে সাঁতার দিলেই তুমি ন্যূনতম দূরত্ব অতিক্রম করেও অপর পারে পৌঁছাতে পারবা। যদিও প্রশ্ন আমাদের চাইছে সময় বা বেগের কি পরিবর্তন হইতে হবে। তাহলে আমি যদি একটু বেগ দেখি, সময় বা বেগ, যদি সময়টা যদি এখান থেকে নির্ণয় করি, আমি এটা মুছে দিই অথবা সাইডে নির্ণয় করি। দেখো যদি আমরা সময় নির্ণয় সূত্র কিন্তু অলরেডি ঘ নম্বর ঘ এবং ঔ থেকে আমরা শিখছি। গুণন নৌকার বেগ গুণন সাইন আলফা। সো এইখানে যদি আমি সময়টা নির্ণয় করি, টি ইজ ইকুয়াল টু কত হবে, প্রস্থ √50 হবে, কারণ এই দিক বরাবর কী কাজ করে, পি কাজ করে, পি এর মান √50 আমরা ঘ নম্বরে নির্ণয় করছি। আর প্রশ্নে দেওয়া আছে প্রস্থ বরাবর পি ভেক্টর কাজ করে, এটার মান 50, নৌকার বেগ তো √14 গুণন সাইন এখানে কত 130 ডিগ্রি। এখান থেকে দেখবা তোমাদের যে সময়টা আসছে সেটা 2.499 একক এই সময়টা আসবে।
তাহলে এখানে যেটা বলবা যে দেখো সময় কিন্তু আমার ঘ নাম্বারে বা উঙ্গ নাম্বারে যে সময়টা ছিল সেখানে ছিল 1.889, এখন সময় কত হলো 2.449, তার মানে সময় কিন্তু বেশি লাগছে। সো এটা বলে দিতে হবে যে ন্যূনতম দূরত্ব অতিক্রমের সময় ইজ গ্রেটার দ্যান ন্যূনতম সময়, কারণ 2.4499 ডেফিনেটলি 1.889 থেকে বড়, তার মানে ন্যূনতম দূরত্ব অতিক্রমের জন্য তোমাকে একটু বেশি টাইম লাগবে। সো এটা একটু ব্যাখ্যা করবো। আর বেগের কথা যেটা বলছো আমি এখান থেকে বেগও এখান থেকে তুমি আলোচনা করতে পারবা। সো দেখো এখানে সময় যেটা বলছে টি নির্ণয় সূত্র কি উপরে বলছে কি প্রস্থ, নিচে সূত্র আমাদের হলো কি নৌকার বেগ গুণন কত সাইন আলফা। খেয়াল করো এই যেহেতু নৌকার বেগটা কি চেঞ্জেবল, সাইন আলফাও চেঞ্জেবল, তার মানে এই নৌকার বেগ এবং সাইন আলফা যেহেতু প্রস্থ কিন্তু চেঞ্জ করা তোমাকে যাচ্ছে না, সেটা নৌকার বেগ এবং সাইন আলফা এমনভাবে তুমি যেন চেঞ্জ করো যাতে তোমার সময়টা কত 2.449 থাকে, বা তুমি এটাকেও একটু কম বেশি করতে পারবা। ধরো তুমি নৌকার বেগটা যদি বাড়াও তাহলে টি কমে যাবে, ঠিক আছে। নৌকার বেগ এবং সাইন আলফা দুইটা যেহেতু একসাথে আছে, সো এখান থেকেও তুমি সময়ের সাথে নৌকার বেগের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। সো আবার এই যে নৌকার বেগ চেঞ্জ করলে কিন্তু আলফার মানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি নৌকার বেগটা ফিক্সড রাখি তাহলে আলফা ইজ ইকুয়াল টু হয় আমাদের 130 ডিগ্রি, সেই 130.89 ডিগ্রি অ্যাকচুয়ালি, সেই 130.89 ডিগ্রিতে আমাকে ওই পাশে রওনা দিতে হবে, এখানে আমাদের 89 ডিগ্রি হবে। আচ্ছা, সো এই 130.89 ডিগ্রিতে আমাদের রওনা দিতে হবে, 130.89 ডিগ্রিতে রওনা দিলে আমি ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে। সো এই ছিল তোমাদের যাবতীয় ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টের সলভ। খুব একটা কঠিন ছিল না, তবে এগুলা সব এই যে সময় নির্ণয়, ন্যূনতম সময় নির্ণয়, ন্যূনতম দূরত্ব, এগুলো আমি অনেক আগেই শিখাইছি। সমস্যা একটু আয়তনটা এটা তোমরা এর আগে হয়তো দেখো নাই, সো একটু প্রবলেম হতে পারে। সো তারপরেও এই যে সমাধানগুলো এক একজন এক একভাবে রিপ্রেজেন্ট করতে পারে, যেহেতু সৃজনশীল রিপ্রেজেন্ট করার উপর অ্যান্সার, ঠিক আছে। সো এই একটা এটা একটা ওয়ে রিপ্রেজেন্ট করা, তোমরা চাইলে একটু ঘুরায় পেঁচাও বলতে পারো, বাট আলটিমেট কথাগুলো কিন্তু সেম। সো এই ছিল আমাদের ফিজিক্সের অ্যাসাইনমেন্ট। যদি এরপরেও কারো কোনো বুঝতে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবা, কমেন্ট বক্সে জানালেও হবে। আমরা পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো, যেমন আর একটা আছে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট, ওটাও আমি আশা করতেছি 2-1 দিনের মধ্যে আমি আপলোড দিব, এবং সমস্ত অ্যাসাইনমেন্টগুলোই আমি ধীরে ধীরে আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।